নমস্কার, আমি সপ্তর্ষি সরকার। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র। আজকের আলোচ্য বিষয় হল ছাত্র আন্দোলন এবং ইউনিস গভর্নমেন্টের বাংলাদেশে যে ভুলগুলি করা হয়েছে, যার ফলে আজও পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। এই ভুলগুলি কি কি, তাই আমি আমার ব্যক্তিগত কয়েকটি মতামত আপনাদের সামনে জানাচ্ছি। ছাত্র আন্দোলনের সময় প্রথম যে ভুলটি হয়েছিল সেটি হচ্ছিল কৌশলগত কিছু ভুল হয়েছিল। আন্দোলনের জন্য হয়তো সেটা ঠিক ছিল, কিন্তু বর্তমানে সেটা বাংলাদেশের জনসাধারণকে অত্যন্ত ক্ষতির সম্মুখীন করে তুলেছে। সেটি হলো কি, মেট্রো রেল সহ যাবতীয় রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন লাগানো। এর ফলে কি হয়েছিল, এই সিদ্ধান্ত ছিল কৌশলগত। তারা মনে করেছিল এর ফলে পুলিশ বাহিনী বাধ্য হবে গুলি চালাতে, এবং এত গুলি চালানোর ফলে মৃত ছাত্রছাত্রীর সংখ্যা যত বেড়ে উঠবে, তার ফলে কি হবে, জনরস বৃদ্ধি পাবে। সেটা আন্দোলনের জন্য সব দিক থেকে ঠিকই ছিল, কিন্তু এই অগ্নিসংযোগের ফলে আজ ছাত্র আন্দোলন বা অভ্যুত্থান যাই বলুক না কেন, সেটা অতিক্রান্ত হয়ে গেছে 5 মাসের ওপর হলো। আজও কিন্তু মেট্রো রেল ঠিক মতো চালানো সম্ভব হয়নি। তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ মানুষ। ছাত্র আন্দোলন চলাকালীন আরেকটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পুলিশ থানাগুলিতে একযোগে আক্রমণ। এমন কোনো থানা ছিল না এর হাত থেকে বাদ পড়েছিল। থানাগুলোতে অগ্নিসংযোগ করে পুলিশের ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলোকে লুটপাট করা হয়েছে, এবং বহু পুলিশকে হত্যা করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল বিভিন্ন ব্রিজ বা অন্যান্য জায়গায়, যাতে একটি আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ে। এর ফলে আন্দোলন তো সফল হয়েছে, কিন্তু এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ বাহিনীর মনোবল কিন্তু আজও চাঙ্গা হয়নি। আর পুলিশ বাহিনীর মনোবল যদি চাঙ্গা না হয়, কোনো সরকার চলতে পারে? অর্থাৎ চারিদিকে দেখা যাচ্ছে কি, চুরি, ডাকাতি, রাহাজানি বেড়ে গিয়েছে। এমনকি মব জাস্টিস, অর্থাৎ একদল উন্মত্ত জনতা যে যা খুশি তখন বলে দিচ্ছে, হয় বলে দিচ্ছে যে ও চোর, ও ডাকাত, বা ও আওয়ামী লীগ করতো, বা ধর্মীয় অবমাননা করছে। এর ফলে কি হচ্ছে, একদল উন্মুক্ত জনতা নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং তারাই বিচার করে তাদেরকে শাস্তি দিয়ে দিচ্ছে। গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিনকে দিন আরো বেড়ে চলেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর যে কাজগুলি করার দরকার ছিল, অথচ করা তো হয়নি, কিছু ভুল করা হয়েছে। কাজগুলি করা উচিত ছিল, সেই কাজগুলি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। অর্থাৎ একটি দেশের আইন শৃঙ্খলার যদি উন্নতি না ঘটানো হয়, জনসাধারণের মধ্যে কোনো আস্থা ফিরবে না, এবং সেখানে শিল্প পরিকাঠামো গড়ে উঠবে না, কোনো শিল্পপতি নতুন করে বিনিয়োগও করবে না। তাই সবার আগে দরকার ছিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। ছাত্র আন্দোলনের ফলে যে সকল ছাত্ররা আহত এবং নিহত হয়েছিল, তাদের একটি সম্পূর্ণ লিস্ট তৈরি করা উচিত ছিল। তার মধ্যে আহত ছাত্রদের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ বা চাকরি, যে কোনো কিছু প্রদান করা, সেটা কিন্তু অবশ্য কর্তব্য ছিল। রিক্সা শ্রমিকদের আন্দোলন বা গার্মেন্টস অর্থাৎ বস্ত্রশিল্পের শ্রমিকদের যে আন্দোলন চলে আসছিল, উচিত ছিল এদের সাথে, এই আন্দোলনকারী শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে এই সমস্যার সমাধান করা। তা তো করা হয়নি, বরং এগুলি ভারত বা রয়ের কারসাজি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাতে লাভ তো কিছু হয়নি, ক্ষতি হয়েছে বেশি। অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর ক্রমশ সমস্ত গার্মেন্ট শিল্পগুলি বন্ধ হতে শুরু করেছে। যে কোনো সরকারের প্রথম লক্ষ্য হয় শিল্প এবং পরিকাঠামোকে উন্নত করা, কিন্তু এই সরকার শিল্প এবং পরিকল্পনা উন্নয়নের জন্য না কোনো স্বল্পমেয়াদী না কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাই নেয়নি। ফলে
এই ক্ষেত্রটি সম্পূর্ণ অবহেলা করা হয়েছে বলা যেতে পারে। যে কোনো দেশের পররাষ্ট্র নীতি এমন হওয়া উচিত তা সবসময় নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করে করা উচিত। শত্রু সাধারণত বন্ধু হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা উচিত সেই বন্ধু তার দেশের স্বার্থকে রক্ষা করতে পারছে কি পারছে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য, বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু পাকিস্তান কেমন একটি দেশ, আর্থিকভাবে সম্পূর্ণ দেউলিয়া একটি দেশ এবং জঙ্গি রাষ্ট্র বলে অভিহিত একটি দেশ। এই দেশের সাথে বন্ধুত্ব করলে বাংলাদেশের স্বার্থে কি লাভ হতে পারে, বরঞ্চ ক্ষতি হওয়ারই সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের যা ভৌগোলিক অবস্থান সেটি বিবেচনা করলে বোঝা যায় বাংলাদেশটি একটি ভারতের পেটের মধ্যে অবস্থান করছে। এর 3 দিক থেকে তার প্রতিবেশী হচ্ছে ভারতবর্ষ আর একদিকে হচ্ছে মায়ানমার। সুতরাং ভারতবর্ষের সাথে যুদ্ধ জিগির তৈরি না করে বা শত্রুতাবোধ বৃদ্ধি না করে তাদের সাথে যদি সরল সুন্দর সম্পর্ক রাখা যেত, তাহলে কি হতো, সমস্ত আমদানি খরচাটা কমে যেত। কেননা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র নয়, তাকে বহু জিনিস ভারতবর্ষ বা অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে দূরত্বের কারণে অন্যান্য দেশ থেকে নিয়ে আসার খরচ এবং সময় দুই বেশি লাগে। ভারত থেকে নিয়ে আসলে এই দুটোর ক্ষেত্রেই সাশ্রয় হতে পারত, ফলে জিনিসপত্রের দাম অনেকটাই কমতে পারত। সিন্ডিকেট রাজ খতম করে দ্রব্যমূল্যের বৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা উচিত ছিল। সেটা তো করা হয়নি, উল্টে দ্রব্যমূল্য আকাশ সীমায় পৌঁছে গিয়েছে। এতক্ষণ বলে যাওয়া যেসব সাধারণ কাজগুলি বলা হলো, এই কাজগুলি তো করা হয়নি, উল্টে কি হয়েছে, কারাগার থেকে দাগি অপরাধী, যেমন কয়েকটি নাম বলতে পারি, যেমন বাবর বা জসিমউদ্দিন রহমানের মতো 800 অপরাধীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দিনে বাংলাদেশ বিভিন্ন ধরনের স্যাংশন বা অশুভ কোনো অভিসন্ধির মুখে পড়লেও পড়তে পারে। এই সব ভুলগুলোর কারণে বাংলাদেশের সাধারণ মানুষকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খুব খারাপ অবস্থার মধ্যে তাদের দিন গুজরান করতে হচ্ছে। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যদি আপনাদের মনে হয় যে এর বিরুদ্ধে বা এর কোনো মতামত আপনারা দেবেন, তাহলে কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের মতামত পড়ে আমি আমার মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।